জ্বালানি তেলের দাম বাড়ার খবরে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। উৎপাদন খরচ বাড়ার শঙ্কা, বিপদ বাড়বে নিত্যপণ্যের দাম নিয়ে দাবি অর্থনীতিবিদদের। ঋণ নিয়ে আইএমএফ এর সাথে আলোচনা চলতে পারে আরও 1 মাস। দেশে ফিরে জানিয়েছেন অর্থমন্ত্রী, তেলের দাম বৃদ্ধি নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান। নতুন টেলিকম পলিসিতে আইসিএক্স কার্যক্রম বন্ধের প্রস্তাব, বিদেশিদের হাতে তুলে দেয়ায় সমালোচনা, দেশি উদ্যোক্তাদের সুরক্ষার আশ্বাস। We are not here to cancel licenses or মানে কারো লেজ টেনে ধরবো না। আমরা শুধু দেখতে চাচ্ছি যে সবকিছুই নিয়ম মাফিক হয়েছে কিনা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ঘোষণা ছিল এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না, তবে শেষ পর্যন্ত কথা রাখতে পারল না সরকার। শনিবার রাতেই হুট করেই আসে পেট্রোল, ডিজেল, অকটেন আর কেরোসিনের দাম বাড়ার এই ঘোষণা, আর তাতেই মাথায় হাত শিল্প মালিকদের। তারা বলছেন যে উৎপাদন খরচ আবার বাড়লে রফতানি বাজারে টিকে থাকা যাবে না। অন্যদিকে অর্থনীতিবিদদের শঙ্কা কৃষি উৎপাদন এবং মূল্যস্ফীতি নিয়ে। তারা বলছেন এই ধাক্কায় জিডিপির আকার কমতে পারে প্রায় 1%। জ্বালানি তেলের সংকট নিয়ে বিপদ চলছিল আগে থেকেই, এবার তাতে মরার উপর খাড়ার ঘা হয়েছে বাড়তি দাম। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দরে লিটার প্রতি পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম বেড়েছে গড়ে 10 থেকে 15 টাকা। সবচেয়ে বড় হুমকির মুখে শিল্প খাত। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখানে বিদেশি ক্রেতারা দাম বাড়াতে রাজি নয়, সেখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া অশনি সংকেত। তার মানে প্রতিযোগিতা সক্ষমতা কমবে, হাতছাড়া হতে পারে রপ্তানি আয়। যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে জ্বালানি সংকট এটা আরও যে কোথায় গিয়ে পৌঁছবে, এবং আলটিমেটলি আমার উৎপাদন খরচের এখন একটা তো হলো যে উৎপাদন খরচ বাড়বে, কিন্তু বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বায়াররা তো এটা নিয়ে শঙ্কিত, যার কারণে বায়াররা কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। কৃষিতে ডিজেলের সবচেয়ে বেশি ব্যবহার সেচ কাজে। পাওয়ার টিলার, ট্রাক্টর বা হারভেস্টার মেশিনও তেল ছাড়া অচল। নতুন দর বৃদ্ধির ফলে বড় ধরনের হোঁচট খাবে কৃষিখাত, বাড়তে পারে উৎপাদন ব্যয়। কৃষি ক্ষেত্রে যদি ভর্তুকিটা অব্যাহত রাখা না হয়, তাহলে কিন্তু কৃষি উৎপাদন আমাদের এখানে বড়ভাবে ব্যাপকভাবে এটা বাধাগ্রস্ত হবে। সুতরাং সেদিক থেকে অন্ততপক্ষে টার্গেট বেস কৃষিতে এই ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, তাহলে কিন্তু কৃষকরা স্বস্তিতে থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি সাধারণ মানুষের। ঐতিহাসিকভাবে জ্বালানি তেলের দাম বাড়লেই দেশে মূল্যস্ফীতির পারদ চড়ে। তার মানে 7% এই সূচককে আটকে রাখার লক্ষ্য কাগজে কলমেও টিকবে না। জ্বালানি তেলের সাথে পাল্লা দিয়ে লজিস্টিক ব্যয় বাড়লে জ্যামিতিক হারে বাড়বে পরিবহন খরচ। তাহলে নিত্যপণ্যের দাম কিভাবে সামাল দেবে সরকার? নতুন করে যে একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে ধাক্কাটা আসলো, এই ধাক্কা সামলানোর জন্য সরকারকে আমার কাছে মনে হয় বেশ কিছু সাহসী কতগুলো পদক্ষেপ নিতে হবে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও এই মুহূর্তে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 আশেপাশে ঘোরাফেরা করছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এদিকে জ্বালানি সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। নতুন করে তেলের দাম বাড়ানোতে অর্থনীতি আরও চাপে পড়বে। এমসিসিআই ইআরএফ আয়োজিত জাতীয় বাজেট বেসরকারি খাতের অগ্রাধিকার এবং দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। তেলের বর্ধিত দামের কারণে উৎপাদন এবং পরিবহন খরচ বাড়বে, আছে মূল্যস্ফীতি বাড়ারও শঙ্কা। ভ্যাট ট্যাক্সের কারণেও ব্যবসা বাণিজ্যে চাপে রয়েছে বলেও জানিয়েছেন তারা। বলেছেন এসব সংকট নিরসন না হলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে পড়বে। বৈশ্বিক সংকট বিবেচনায় নিয়ে বাজেট দেওয়ার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। বলেছেন বৈশ্বিক সংকটে শুধু পোশাক নয়, সব ধরনের পণ্যের ক্রয়াদেশ কমে যেতে পারে। মেট্রো চেম্বার জানিয়েছে কর্পোরেট কর কমানো হলেও নগদ লেনদেনের কঠোর শর্তের বেড়াজালে অনেক প্রতিষ্ঠান সুবিধা পাচ্ছে না। কোম্পানির কর হার 2.5% কমানো হলে নতুন বিনিয়োগ বাড়বে। আয়কর, ভ্যাট এবং কাস্টমসের জন্য আলাদা পোর্টাল না রেখে ইউনিফাইড করদাতা প্রোফাইল চালুর দাবি জানিয়েছে মেট্রো চেম্বার।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি তেলের পাম্পগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে আগের মতোই লম্বা লাইন দেখা গেছে। রাতভর অপেক্ষার পর সকাল থেকে নতুন দামে তেল কিনছেন চালকরা। আবার সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ রয়েছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন যে সরবরাহ ঠিক থাকলে কমতে পারে যানবাহনের সারি। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। শনিবার রাত 12টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল 115 টাকা, কেরোসিন 130 টাকা, পেট্রোল 135 টাকা এবং অকটেন 140 টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের সংখ্যায় এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারেও। 20 টাকা বাড়ছে, আমরা চাইছি 20 টাকা বাড়লেও যেন আমাদের সফল হয় এবং লাইনটা যেন না হয়, তা আমরা সেই জিনিসটা দেখতেছি না। আমি কালকে ভাইকে পাঠাইছি 10টায়, রাত 10টায়। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে। আমি আবার সকালে আসছি 6টায়। আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। ছেলেদেরকে স্কুল আর বাকি কাজগুলো করতে পারবো না, মানে লাইনে দাঁড়িয়ে আমার টাকা শেষ। বিশ্ববাজারের তুলনায় দেশে খুব সামান্যই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, এমন দাবি করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে এখনও ভর্তুকি দিচ্ছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। যে দামে তেল আমদানি করা হচ্ছে তার চেয়ে দাম অনেকটাই কমই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফ এর সাথে আলোচনা চলছে, এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি। বলেছেন, জনগণ এবং ব্যবসায়ীদের উপর চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। আইএমএফ এর সাথে আরও 1 মাসও আলোচনা হতে পারে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে আইএমএফ এর শর্তের সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছেন তিনি। এ সময় বলেছেন, সারা বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে। অন্য দেশে দ্বিগুণ বাড়ালেও আমাদের দেশে তেলের দাম খুব সামান্যই বাড়ানো হয়েছে। সবাই সহযোগিতা করতে চাই বলে আলোচনাটা চলছে। সবাই বাংলাদেশে আসছে, আরো সবাই আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টও আসবে, এডিবির প্রেসিডেন্টও আসবে, সবাই ডেলিগেশন আসবে। সবাই বাংলাদেশকে সহায়তা করতে উৎসাহী এবং তারাও বাংলাদেশকে সহযোগী হিসেবে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে। এই জনপদের সংস্কারের ইতিহাস বহু পুরনো। সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা আর সক্ষমতা না বাড়লে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে না। সানেম আয়োজিত অর্থনীতিবিদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, সবসময় সংস্কারের বিরুদ্ধে একটি গোষ্ঠী কাজ করে থাকে। সরকারের উচিত তাদের প্রভাব পাশ কাটিয়ে চলা। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় বলেছেন, নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করা উচিত। তা না হলে শুধু জনগণ নয়, আন্তর্জাতিক সংস্থারও আস্থা হারাবে। এসব সংস্থা সংস্কারের সীমারেখা নির্ধারণ করে দিতে চাইবে, যা সুখকর হবে না। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা আরও বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন প্রায় অসম্ভব। গুরুত্ব নিরিখে সংকটকালীন বাজেট তৈরি করা উচিত। চাকরি ফিরে পাওয়ার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শরিয়া ভিত্তিক 6টি ব্যাংক থেকে ছাঁটাইকৃত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করছেন। মানববন্ধনে ইসলামী ব্যাংক ছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা অংশ নেয়। আন্দোলনকারীদের দাবি, 2024 সালের 5ই আগস্টের পর প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এতে তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অভিযোগ করেছেন, প্রভাবশালী একটি গোষ্ঠীর কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয় করা, প্রশাসনিক হয়রানি এবং দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে ছাঁটাই করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এ সময় আন্দোলনকারীরা।
প্রায় আমাদের 7,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে 5 আগস্টের পরে একটি গোষ্ঠীর মববাজিতে। উক্ত সময় পরবর্তী যে সকল জামা শিবির কর্মীদের অবৈধ অনিয়মিত নিয়োগ পদ্ধতি প্রদায়ন হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই এবং বাতিলের ব্যবস্থা করা। আন্তঃকল লেনদেন ব্যবস্থায় মনিটরিংয়ে নিয়োজিত আইসিএক্স এর কার্যক্রম বন্ধের প্রস্তাব করা হয়েছে নতুন টেলিকম পলিসিতে। প্রায় 1.5 যুগ আগের ব্যবস্থায় ফেরার জন্য চলছে তোড়জোড়। দেশীয় উদ্যোক্তাদের হটিয়ে এই কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দেওয়ার সমালোচনা করছেন প্রযুক্তিবিদরা। নতুন টেলিকম পলিসি রিভিউতে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। টেলিযোগাযোগ খাতে প্রায় 1.5 যুগ আগে প্রণয়ন করা হয় আইএলটিটিএস নীতিমালা। পরবর্তীতে যার আওতায় আন্তঃকল লেনদেন মনিটরিং করার জন্য ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স লাইসেন্স প্রদান করা হয়। ফলস্বরূপ অপারেটরদের কল রেকর্ড মুছে ফেলা বা বিল ট্যাম্পারিং এর পথ চিরতরে বন্ধ করে দিতে সক্ষম হয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে আইসিএক্স লাইসেন্সধারীদের কার্যক্রম বন্ধ করে আবারও পূর্বের ধারায় ফিরে যাওয়ার পায়তারা চলছে। মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগের পথনকশা তৈরি করে বিগত অন্তর্বর্তী সরকার। টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 অনুমোদনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগে পরিচালিত আইসিএক্স লাইসেন্স বাতিলের প্রস্তাব করা হয়। টেলিকমিউনিকেশনস ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের অভিমত, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন হলে টেলিকম খাত থেকে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ভাটা পড়বে। আমাদেরকে বাদ দিয়ে যে আপনার ইউনিফাইড লাইসেন্সের মাধ্যমে মোবাইল অপারেটর বিদেশি অপারেটর হাতে তুলে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে কী হবে যে আগের যে প্রতিবন্ধকতা যেটা ছিল, কল ডিটেল রেকর্ড ফাঁকি দেওয়ার যে একটা প্রবণতা ছিল, সেগুলো কিন্তু ফিরে আসবে। বিটিআরসির তথ্য বলছে আইসিএক্স এর মাধ্যমে বর্তমানে সরকার বছরে অতিরিক্ত রাজস্ব আয় করছে প্রায় 300 কোটি টাকা। 2008 এর পর থেকে প্রায় 8,500 কোটি টাকার বেশি সরকারি কোষাগারে জমা পড়েছে। নতুন নীতিমালা অনুযায়ী 2027 সালে আইসিএক্স ব্যবস্থা বিলুপ্ত করা হলে বড় অপারেটরের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে এমন আশঙ্কা প্রযুক্তিবিদদের, যার খেসারত দিতে হবে ছোট অপারেটরদের গ্রাহকদের। আইসিএক্সটাকে আমাদের ইন্টার অপারেটর কানেক্টিভিটি মেনটেন করার জন্য। যে কোনো একটা টেলিকম অপারেটর তার যদি গ্রাহক সংখ্যা 20 কোটি থাকে, 10 কোটি গ্রাহক থাকে, সে ইচ্ছা করলে অন্য কোনো অপারেটরকে যদি ইউএন কানেক্টিভিটি কিংবা ইন্টার অপারেটর কানেক্টিভিটি ইনশিওর না করে, তখন কিন্তু আপনার অফনেট কলগুলি করা সম্ভব হবে না। তার মানে বড় অপারেটর ডে বাই ডে বড় হতেই থাকবে। অন্তর্বর্তী সরকারের লাইসেন্সিং পলিসিতে ইন্টারকানেকশন অবকাঠামোয় 23টি অপারেটরের 4,000 কোটি টাকার দেশীয় বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে, এমন অভিমত অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের। এখন 23টা আইসিএক্স আছে অপারেশনাল, সবগুলোই বাতিল হয়ে যাবে। 23টা দেশীয় কোম্পানি বন্ধ হবে, হাজারে হাজারে এমপ্লয়ি চাকরিচ্যুত হবে, এই ফ্যামিলিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে এবং আরও নানাবিধ অসুবিধার সৃষ্টি হবে। টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 বাস্তবায়নের আগে তা পর্যালোচনার উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী জানান, স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। We are not here to cancel licenses or মানে কারো লেজ টেনে ধরবো না। আমরা শুধু দেখতে চাচ্ছি যে সব কিছুই নিয়মমাফিক হয়েছে কিনা। দ্যাটস আওয়ার কনসার্ন অনলি, নাথিং এলস। 2007 সালে দেশের টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসে এক ভয়াবহ দুর্নীতির চিত্র। আইসিএক্স প্রতিষ্ঠার আগে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয় মোবাইল অপারেটররা। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় 1,000 কোটি টাকা জরিমানাও করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অ্যামোনিয়া সংকটের কারণে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানিতে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকাতে অবস্থিত এই সার কারখানাতে শনিবার রাত থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। পাশের 2 সার কারখানা CUFL এবং কাফকো থেকে সরবরাহ করা অ্যামোনিয়া নিয়ে ডিএপি সার কারখানায় উৎপাদন চলে। 4 মার্চ গ্যাস সংকটের কারণে CUFL এবং কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ, ফলে সরবরাহ সংকটে ডিএপি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। কৃষিখাতে প্রয়োজনীয় নাইট্রোজেন এবং ফসফরাস সংবলিত যৌগিক সার উৎপাদন হয় এই কারখানাতে।
ন্যায্য দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে পটুয়াখালীতে কমে যাচ্ছে আলু চাষ। হিমাগারের অভাবে খেতেই পড়ে থাকে বস্তা। লোকসানের কারণে ক্রমশই উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সেখানকার চাষিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, খুব শিগগিরই সংরক্ষণে নেওয়া হবে যথাযথ উদ্যোগ। ৮০ দশকে উপকূলীয় জেলার কৃষকদের মাঝে আলু চাষে ব্যাপক আগ্রহ দেখা দিলেও সময়ের সাথে তা ক্রমশ কমতে থাকে। একদিকে ন্যায্য দাম না পাওয়ার হতাশা, অন্যদিকে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষকরা। এই যেমন পটুয়াখালীতে গেল বছর ১০৩৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল, কিন্তু এবার আলু চাষের জমির পরিমাণ মাত্র ৬১৩ হেক্টর। ধরেন গেল বার দিয়েছি দেড়খানি বইতে পাইকারও পাইনি আর ব্যস্ত পাইনি, রয়েছে টাল দেওয়া, টালে ফুসি গেছে, বেস্তারিনি। সব জিনিসের দাম, এই জমিতে দাম, এবারে তুলুনি করতে দেই হ্যাগো দাম, সব নিয়ে হাতে আমাকে কিছু পোষে না। গেলবার দিছি লোকাল দেওয়া আমি কোনো ব্যবসা বাণিজ্য হয়নি। এই বছর আমার প্রজেক্ট দেশে সরকারিভাবে এই প্রজেক্ট আমি উৎপাদন করছি। আল্লাহ যদি আমার এই প্রজেক্টে যদি ব্যবসা বাণিজ্য দেয়। উৎপাদিত আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় মাঠে স্তূপ করে রাখতে বাধ্য কৃষকরা। কেবল একটি হিমাগারের অভাবে প্রতি বছর সেই স্তূপকৃত আলুর বড় অংশ পচে নষ্ট হয়। প্রান্তিক চাষিদের যাবিত জীবনও দুর্বিষহ হতে থাকে। কোলেস্টার নাই, কিছু নিয়ে থোয়া যায় না। যে এইবার কোলেস্টার থাকলে আমরা থুইতে পারতাম, তাহলে এইবার বেশি দাম হইলে আমরা বিক্রি করতে পারতাম। এনে তো হয় না, কোলেস্টার করা খায়, তাই আমাকে একটু উপকার হইতে নিয়ে ২ বস্তা থুইতাম, আসতে দাম একটু বেতন দিই, এত নাই। সংরক্ষণে ভালো ব্যবস্থা না হলে আগামীতে আরও কমবে আলুর আবাদ, এমন সংখ্যা কৃষি কর্মকর্তার। এ অঞ্চলে আলুর উৎপাদনের বিশাল সম্ভাবনাকে টিকিয়ে রাখতে হিমাগারের বিকল্প নেই বলেই মনে করেন কৃষিবিদরা। আমন ধান কর্তনের পরে আমার এখানে প্রচুর জমি পতিত থাকে, সেই জমিগুলোতে কিন্তু আলু উৎপাদন করা যাইতে পারে। তার আলু উৎপাদন হলে আমাদের এখানে মুগ হয়, মুগেরও কিছু জমিতে আলু আসবে, যার ফলে একটা আলুর একটা সম্ভাবনা এই অঞ্চলে কলাচিপা, কলাপাড়া এবং পটুয়াখালী সদর এই উপজেলাগুলোতে আমরা দেখতে পাই। তবে আশার বাণী শোনালেন সরকারি এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থানীয় যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন বা কৃষি পণ্যের ব্যবসায়ী রয়েছেন, তারা এইখানে ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট সেক্টরে বা বেসরকারিভাবে যদি কোনো কোল্ড স্টোরেজ স্থাপন করতে পারেন, সেই বিষয়ে আমরা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের আলুর ঘাটতি পূরণে দ্রুত হিমাগার স্থাপনের পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিতে কার্যক্রম পদক্ষেপের তাগিদ সকলের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আজকের আয়োজনে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।